একটা কুকুরের কিন্তু তার বাচ্চার প্রতি টান আছে, মায়া আছে। আর ও হচ্ছে এমন এক মহিলা যে তার দুধের বাচ্চাকে ফেলে সে চলে গেছে। তার মানে সে মানে কুকুরের ওর নামে যে কুকুরও পুষি আমি, তার মানে কুকুরকে অপমান করা। তুমি একটা কুকুরের সাথে তুলনা করতে পারো না। তোমার কিছু এই ধরনের অ্যাটিটিউড ছিল বিদায় হয়তো আমি গিয়েছি। ওই ড্রাইভারের বাচ্চা যদি তোমাকে ধোকা না দিত তাহলে তো তুমি ঠিক এগুলো তো তোমার জীবন আসতো না তোমার মধ্যে। এখন সে চলে গেছে, সবকিছু নিয়ে ভেঙে টেকে গেছে, এখন তোমার মধ্যে হচ্ছে এইসব দরদ উতলাই পড়ছে নাকি? আমার ড্রাইভারটা খুব স্মার্ট, সুন্দর ছিল এবং সে খুব চালাক প্রকৃতি ছিল। আমি জানি না তার বাচনভঙ্গি সবকিছু মিলিয়ে আমাকে কেমন যেন একটা তার প্রতি আকৃষ্ট করে ফেললো, যার ফলে আমি তার প্রেমে পড়ে যাই। ও কিন্তু বয়সে আমার ছোট ছিল। যাওয়ার সময় আমি আমার গয়নাগাটি যা ছিল সবই নিয়ে গেছে, টাকা পয়সা যা ছিল। যাকে আমি মানে স্ত্রীর মর্যাদা এবং আমার সন্তানের মা হিসেবে সর্বশ্রেষ্ঠ মর্যাদা যেটা তাকে দেওয়া উচিত তার চেয়েও বেশি আমি তাকে মর্যাদা দিয়েছি, ভালোবেসেছি। কিন্তু তারপরও মনে করেন আমার প্রাপ্তি দেখেন, সে আমারই বেতনভুক্ত ড্রাইভারের সাথে পালিয়ে গেল। আমি ওর চেহারার দিকে যতবারই তাকাবো ততবারই আমার মনে হবে এই তো আমার ড্রাইভারের সাথে পালিয়ে গেছিল। আমার দ্বিতীয় বিবাহ থেকে আমার জীবনে যা ঘটে গেল, মানে এটা তো আরেকটা বড় দুর্ভাগ্য আমার। আমার স্বামীর বয়স বেশি, সেই তুলনায় আমার বয়স অনেক কম। মানে ধরা যায় সে আমার বাবার বয়সী, তাই না? এরকম একটা বুইড়া লোকের সাথে তার আমার সংসার হয় না। আমি গ্রামীণ মেয়ে, কিন্তু আমার মনে হচ্ছে সে গাইয়া। কেন মনে হচ্ছে? কারণ সে বোঝে না বউকে কিভাবে ভালোবাসতে হয়। সুপ্রিয় দর্শক, স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। অপ্রিয় সত্য এমন একটি অনুষ্ঠান যেখানে সত্য অপ্রিয় হলেও সত্য। আর তাই এমনই একটি সত্য নিয়ে এই স্টুডিওতে উপস্থিত হয়েছেন কলি। কলির ঘটনাটি এমন একটি সত্য ঘটনা যার সাথে জড়িত আছে বেশ কয়েকটি জীবন। দর্শক, আমরা কলির কাছ থেকে শুনে নিব কি তার বক্তব্য। কলি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলি যে 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 অবস্থান থেকে আছে তারপর আলহামদুলিল্লাহ বলি, বাট আমি ভালো নেই। তাহলে আপনার এই ভালো নেই এর গল্পটা এটাই আমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করতে এসেছেন। জি আপা, আপনি প্রাণ খুলে এখানে কথা বলতে পারেন, আমরা আপনার কথা শোনার জন্য প্রস্তুত। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমার জীবনটা, আমি জীবনে এত বড় একটা ভুল করেছি, আপনার কাছে আমি কিভাবে বলবো? আমি তো নিজেই লজ্জিত। আপনাকে বলবো তাও আমার কাছে খারাপ লাগছে, বাট বলতে তো হবে, কারো না কারোর সাথে তো শেয়ার করতে হবে, ভার মুক্ত হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর জন্য আপনার অনুষ্ঠানে আসা। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। অ্যাকচুয়ালি আমার একটা সুন্দর একটা সংসার ছিল। আমার হাজব্যান্ড, আমার মেয়ে এবং হাজব্যান্ডের পরিবার খুবই ভালো ছিল। আপা আপনাকে একটু থামাই, আপনি যে বলছেন ছিল, হ্যাঁ সেটাই কি গল্প? হ্যাঁ, আমি আসতেছি সে জায়গায়। ছিল মানে ছিল, এখন আর সেটা নেই। আর সেখানে ফিরে আসতেই আপনার কাছে আসা। মানে যেটা আপনি ছেড়ে এসেছেন, যেটাকে আপনি ছিল বলছেন, এখন আপনি সেখানে আবার ফিরে যেতে চান। হ্যাঁ, আমার যেটা ছিল সেটাই ছিল, আর আজ এই ভুলের কারণে আমি সেখানে ফিরে যেতে চাই। আর যেখানে আমি আসছিলাম সেটা আসলে আমার ছিলই না। আমার হাজব্যান্ড অনেক ভদ্র এবং তার মতো হাজব্যান্ড হয়ই না। কিন্তু আমি জানি না আমরা নারীরা মানে এত ভালো কিছু পাওয়ার ফলে কেন ভুল করে ফেলি। যেমন হ্যাঁ, আমার বাসার যে প্রসঙ্গে আসছিলাম, অ্যাকচুয়ালি আমার ড্রাইভারটাকে নিয়েই আপনার সাথে কথাটা বলা। আমার ড্রাইভারটা খুব স্মার্ট, সুন্দর ছিল এবং সে খুব চালাক প্রকৃতি ছিল। আমি জানি না তার বাচনভঙ্গি সবকিছু মিলিয়ে আমাকে কেমন যেন একটা তার প্রতি আকৃষ্ট করে ফেললো, যার ফলে আমি তার প্রেমে পড়ে যাই। সেটা করার জন্য আমি যেন প্রেমে পড়ি, সেজন্যই সে তার অ্যাক্টিভিটিসগুলো আমার সাথে শো করতো, আমার সামনে শো করতো। সেই ড্রাইভার এবং আপনি তার মনিবি বলা যায়, বা আপনি তার মালিক অথবা ম্যাডাম, আপনাকে আকর্ষণ করার সে চেষ্টা করে যেত। তারপর আস্তে আস্তে আমি তার উপর দুর্বল হয়ে যাই। তো এক পর্যায়ে আমি তার সাথে চলে যাই, এমনকি মেয়েটার কথাও চিন্তা করিনি। মানে আপনি নিজের আবেগকে কন্ট্রোল করতে পারেন না? না আপা,
ভালোবাসা এমন একটা জিনিস, আসলে ভালোবাসা বাঁচতেও শেখায়, মরতেও শেখায়। এই যে ভালোবাসার কথা বললেন, ভালোবাসার মানুষটা একজন আপনার ছিল বা আপনি আপনার হাজবেন্ডের সাথে কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি ভালোবেসে বিয়ে করেছিলেন? নো নো, অ্যারেঞ্জমেন্ট। তো সেই মানুষটার সাথে কি আপনার কখনো ওইরকম ভালোবাসার সম্পর্ক বা পরিবেশ আপনাদের দুজনের মধ্যে মানে রিলেশনটা কেমন ছিল? অ্যাকচুয়ালি আপা, প্রতিটা মেয়ে অনেক সময় চঞ্চলা টাইপসের হাজব্যান্ড চায়। যেমন আমরা যখন বাইরে শপিং মলে যেতাম বা যাওয়ার সময় দেখা যাচ্ছে কোনো মেয়ে ফুল বলছে, আপু ফুল নেবেন, তো আমি বলতাম আমাকে একটু ফুল কিনে দাও না। বলতো না না না, এগুলো তোমার ব্যবহার করতে হবে না, বা এটা সেটা, বা পরে কিনে দেবো। কিন্তু আমার কিন্তু চাচ্ছিল যে ও আমাকে 2টা ফুল কিনে দেখবা, এটা সেটা। আমি বলি না সে খারাপ, বাট আমি একটা ওয়াইফ হিসেবে তো এটা চাইতেই পারি, তাই না? ভালো লাগা, ভালো লাগাটা। তো যাই হোক, এক পর্যায়ে এরকম প্রায় সময় দেখা যাচ্ছে যে অনেক সময় বলতাম যে চল আমরা মুভি দেখি, ও ওই সময় দেখতে চাইতো না। মানে একটু কম কথা বলা, মনের ভাব কম প্রকাশ করে এমন একজন মানুষ। হ্যাঁ, কেমন একটু, কিন্তু ও যে ভালোবাসে না তা না, সে ভালোবাসে আমাকে, বাট একটা মানে সাংসারিক জীবনে একটা স্ত্রী তার স্বামীর সাথে তো শুধুমাত্র তো মানে খাওয়া দাওয়া, থাকা বসা, অনেক কিছু রোমান্টিকতা থাকে। এই জিনিসগুলো আমি তার কাছ থেকে পাইনি। যার ধরুন আমি দেখি আমার ড্রাইভারটা যখন অনেক সময় দেখাচ্ছে, আমি তো ড্রাইভারকে নিয়ে যাই বিভিন্ন কাজে। ছিল সে, হ্যাঁ কেয়ারিংটা খুব ছিল। যেমন ম্যাডাম পানি লাগবে, ম্যাডাম ফুলটা কি আপনার খোপায় ভালো মানাবে, এটা অনেক সময় আমি ধমক দিতাম। কিন্তু আস্তে 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 দেখি যে ও মানে খুবই ভালো একটা ইয়ে। কিন্তু আমি জানতাম না যে ও একটা প্রতারক ছিল। মানে মেয়েদের মনের ছোট ছোট চাওয়া, যে চাওয়াগুলো আসলে আপাত দৃষ্টিতে বা সাদা চোখে যদি দেখি তাহলে কোনো ইস্যু না। কারণ আপনার হাজবেন্ড নিয়ম করে দায়িত্বশীলতার সাথে সংসারে খরচ দিয়েছে, আপনাদের সকল অভাব পূরণ করেছে, আপনার সন্তানের সাথেও নিশ্চয়ই সম্পর্ক ভালো ছিল। কিন্তু এই যে তার বাইরেও কিন্তু মেয়েরা চায় যে হঠাৎ করে চমকে দেবে বা দেখা যাচ্ছে যে হাজবেন্ডের কাছে যে একটু আবদার করবো, মানে আহ্লাদ বলতে যে একটা জিনিস, সেই জিনিসটা করব, যে মানে ছেলে মানুষই যেটা বলে আর কি। এটা আসলে হাজবেন্ড ওয়াইফ দুজনের ক্ষেত্রেই ঘটে। আমরা আসলে বাস্তবিক অর্থে এই জিনিসটাকে পাত্তা দিই না, মনে করি যে ঢং, মনে করি যে একটু ন্যাকামিপনা। কিন্তু এটা ন্যাকামি না, এটাও একটা জীবনের চাওয়া, এক ধরনের আস্বাদ, ভালো থাকার আস্বাদ। তো যাই হোক, সম্ভবত আমি আপনার বিষয়টা ফিল করতে পেরেছি। কিন্তু এই যে আপনি আমাদের সাথে যে গল্পটি প্রথমে একটু শেয়ার করেছিলেন, সেখানে আপনি আপনার ড্রাইভারের সাথে শুধু সম্পর্ক না, সম্ভবত আপনি বিয়ে করে ফেলেছিলেন। হ্যাঁ, আসলে তারপর আসলে আপা আবার কেন ব্যাক করতে চাচ্ছেন? কেন ব্যাক করতে যাচ্ছি, ও কিন্তু বয়স আমার ছোট ছিল। ড্রাইভার, যাই হোক, ড্রাইভার মানে আপনার সেকেন্ড হাজবেন্ড? হ্যাঁ, ড্রাইভার সেকেন্ড হাজবেন্ড, যার সাথে আমি পালিয়ে যাই। তো যাওয়ার সময় আমি আমার গয়নাগাটি যা ছিল সবই নিয়ে গেছে, টাকা পয়সা যা ছিল ওই বলতো আমাকে। কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে সে যদি ভালোই বাসে আমার কাছে গয়নাগাটি বা টাকা পয়সা চাইবে কেন। আমি তখনও বুঝতে পারিনি। ওই যে বললাম না, লজিকটা কি দিয়েছিল? ওই যে আমাকে অনেক ভালোবাসে, আমাকে ছাড়া বাঁচবে না, আমি যদি তার সাথে না যাই সে সেট করবে, এটা সেটা। হ্যাঁ, কিন্তু এটার সাথে গহনা গাটির বা টাকা পয়সা নিয়ে যাওয়ার কি লজিক দিয়েছিল? আপনার কি সেটা মনে আছে? না, সেটা আমার মনে নেই, বাট আমাকে এটা সে বলেছে যে চলো, যেহেতু আমরা দুইজন সংসার করবো, আপনার নিজেরই জিনিস, হ্যাঁ তোমার জিনিস, যেহেতু তোমার জিনিসগুলো নিয়ে চলো। তো আমি আর 19-20 বিচার করিনি, আমি গয়নাগাটি টাকা পয়সা যা ছিল আমি সবকিছু নিয়ে গিয়েছি। যাই হোক আপা, কিছুদিন যাওয়ার পরেই দেখতে পেলাম, কিছুদিন মানে স্পেসিফিক, মানে ওর সাথে কয়েক মাস নাকি 1 বছর? না, কয়েক মাস হবে। ওকে, কয়েক মাস যাওয়ার পর তার আসল চরিত্র আমি দেখতে পাই। কত বড় স্টুপিড সে কারণ অকারণে আমার গায়ে হাত তুলতে চাইতো।
তারপর আস্তে 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 আমার একটা একটা গয়না নিয়ে বিক্রি করে সে জুয়া খেলতো, মদ খেতো, রাতে মদ খেয়ে বাসায় আসতো, যেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতাম না। তারপর তো বুঝতেই পারেন কি করতে পারে, সে আমাকে প্রচুর মারধর করতো, প্রচুর মারধর করতো। এক পর্যায়ে আমার যখন গয়নাগাটি টাকা পয়সা সব শেষ হয়ে গেল, ব্যাস ও চলে গেল। কোথায় চলে গেল আমি আজও জানি না। আপা, আপনাদের বিবাহিত জীবন কত দিনের ছিল? 2 বছর। 2 বছর। যখন আপনি এত কিছু সাফার করছেন তখন আপনি কেন ছেড়ে আসলেন না কেন আগে? আসলে আপা, বিয়েটা করেছি, এটা কি ভালো জিনিস ছিল? এটা তো ভালো জিনিস ছিল না। কোন লজ্জায় আসবো, কার কাছে আসবো? না যাব বাবা মার কাছে, না হাজবেন্ডের কাছে, কার কাছে আসবো বলেন? এর জন্য সহ্য করে চেষ্টা করেছি যে কোনো না কোনোভাবে ঠিক হয় কিনা। আপনার সংসারটা কোথায় ছিল সেটা আমরা জেনেছি, কিন্তু সংসারটা আপনার দ্বিতীয় স্বামীর সাথে আপনার সংসারটা কেমন ছিল? সংসার কি বলবো, এটা কোনো সংসারই ছিল না, এটা একটা নরক ছিল। যেখানে ছিল অভাব, খাবার ছিল না, মেডিসিন ছিল না, কাপড় ছিল না, মানে কি বলবো, আশেপাশে দুর্গন্ধ, সব কিছু। ছিলাম রাজরানীর মতো। আর সেখানে গিয়ে ওয়াশরুম, যেটা ওয়াশরুম বলে না, এটা আমার জন্য সেটা ছিল না। দ্বিতীয়ত হলো একটা একবেলা ঠিক মতো ভাত খাবো, সে খাবারটুকু সে ঠিক মতো আনতো না। যতদিন গহনা ছিল, টাকা ছিল, ততদিন একরকম। হ্যাঁ, না, গহনা যখন ছিল সেই গহনা তো সবটুকু আমাকে খায় নেই, সে নিজে এটা ব্যবহার করেছে, জুয়া খেলেছে, মদ খেয়েছে। ওই সেখান থেকে যদি কিছু ডাল ভাত কিছু নিয়ে আসতো, ততটুকুই আমার কপালে জুটতো। এমন একটি দুর্বিষহ জীবন আপনার। তো আপনার অভিভাবক বা বন্ধু বান্ধব, স্বজন, কারোর কাছে আপনি যাননি? কারোর সাথে শেয়ার করেননি? সেখানে না গিয়ে কি পারা যায় বলেন? যেখানে আমার নারী গাথা, আমি আমার মা বাবা, ফ্রেন্ড সার্কেল, আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধব যারা সবসময় আমার বাসায় আসতো, আমি সবার ধারে ধারে গিয়েছি, সবাই দরজায় নক করেছি, যোগাযোগ রাখার চেষ্টা করেছি, পাওয়ার জন্য না, কিছু পাওয়ার জন্য না, যোগাযোগ রাখার জন্য চেষ্টা করেছি যেন ওরা আমার সাথে একটু কথা বলে। কিন্তু এক পর্যায়ে মানে চিন্তা করলাম, কাজটাই তো করলাম খারাপ, তাহলে আমার সাথে যোগাযোগ রাখবেই বা কিভাবে? তাহলে ভাবেন আপনি আমি কেমন খারাপ ছিলাম। কেউ কোনোভাবে আপনার সাথে যোগাযোগ রক্ষা করে? কেউ না। আসলে এটা তো আপনার প্যারেন্টস এর জন্য এক ধরনের অবশ্যই আমি বুঝতে পারি, কিন্তু ওনারা পারতো যে, এটাও আমি বলবো যে আমার পরিবারের, আমি না হয় ভুল করলাম, তাই না? ওনারা অভিভাবক হয়ে আমার খোঁজ নিয়ে ওনারা তো আমাকে বোঝাতে পারতো, আমাকে সে নরক থেকে তুলে নিয়ে আসতে পারতো। আসলে জানেন, জেদ জিনিসটা খুব খারাপ জিনিস। আমি ভুল করেছি, ওনারা জেদ করেছে। আপা, খুব ভাইটাল একটা প্রশ্ন বারবার আমাকে নক করছে, মানে আমি খুবই সরি, আপনি কেমন কষ্টে আছেন, মানসিকভাবে কষ্ট পাচ্ছেন, আমি সবই বুঝতে পারছি, কিন্তু এই যে আপনি চলে গেলেন, 2 বছর সংসার করলেন, আপনার তো একটি সন্তান আছে। আপু, ভালোবাসা মানুষকে এতটা অন্ধ বানায় যে নিজের সন্তানের কথা কিন্তু অনেক সময় মনে থাকে না। আর যখন সে ভালোবাসাটা থাকে না, তখন মনে হয় সন্তান কি জিনিস। আজ সেই সন্তানের জন্য আপু মনে হচ্ছে দুনিয়া একদিকে, আমার হাজবেন্ড সন্তান একদিকে, যদি আবার ফিরে পাই, এর জন্য আপনার কাছে আসা। এই যে রিয়েলাইজেশন, হ্যাঁ, আপনার বর্তমান যে রিয়েলাইজেশনটা, আসলে আপনি কি শিখলেন তাহলে জীবন থেকে? আমি শিখেছি বলবো না, আমি সবাইকেও বলতে চাই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে, জীবনে এমন ভুল করা উচিত না যেটা থেকে কয়েকটা জীবন ঝরে যায়। যেমন আমার হাজব্যান্ড, ও তো ভালো ছিল, আমার বাচ্চাটা, ওর এই বয়সে ওর কি অবস্থা হলো, আমার কথা ধরেন, আমার কি অবস্থা। এখন আজকে আপনি যদি আমার জায়গায় থাকতেন, আপনি কি করতেন? আপনি আমার পরিস্থিতিটা আপনিও বুঝতে পারতেন। টাফ।
আসলে টাফ। আপু, এই যে আপনি আবার ফিরে যেতে চাইছেন আপনার এক্স হাজবেন্ডের সংসারে, আপনার কি মনে হয় আপনার হাজবেন্ড আপনাকে মেনে নেবে? আমি জানি না ও আমাকে মেনে নেবে কিনা, বাট আমার বিশ্বাস ও এতটা ভালো যেটা আপু মানে আমি চলে যাওয়ার পরে বুঝতে পেরেছি। আর দ্বিতীয়ত হলো, আজকে যে ভুলটা আমি করেছি যদি রানা করতো আমিও মেনে নিতাম না। আর দুনিয়াটা একটা মানে আমরা যখন চোখ বন্ধ করি না মনে হয় যেন দুনিয়াটা খুব সুন্দর, কিন্তু যখন চোখ খুলি তখন দেখি যে বাস্তব জীবন অন্যরকম। আর সেই বাস্তব জীবনটা ধরেই আমাদেরকে চলতে হয়, চোখ বন্ধ করে নয়। আমি সেই চোখ বন্ধ করে চলাতে আজকে আমার এই পরিস্থিতি। মানে আপনার সার্বিক সমস্যা বুঝিয়ে বললে আপনার হাজবেন্ড বুঝবেন, এটা আপনার বিশ্বাস। কিন্তু আপনি কি ওনার সব খোঁজ রেখেছেন? হ্যাঁ, আমি রেখেছি। উনি যে দ্বিতীয়বার বিবাহ করেননি সেটি আপনি শিওর? উনি দ্বিতীয় বিবাহ করেছেন, আমি যতটুকু জানি উনি সেই স্ত্রীর সাথে থাকে না। আজ যে পরিস্থিতি আমার সন্তানের জন্য হলো আমি সতীনের ঘর করতে রাজি। আপু, এই যে আপনার রিয়েলাইজেশন, বাচ্চার কাছে আবার ফিরতে চাওয়া, আমি জানি না আপনার বাচ্চার মানসিকতা কি বা তার বয়স কত? ওর বয়স 3 বছর। তাহলে একদম ছোট বাচ্চা। হ্যাঁ। তো আপনি আপনার যে দ্বিতীয় হাজব্যান্ড, হ্যাঁ, যার সাথে আপনি সংসার করছিলেন, তার সাথে কি আপনার ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স কি বলবেন, ও তো ছেড়ে চলে গেছে সে কবেই। আমার টাকা পয়সা গয়নাগাটি নিয়ে চলে গেছে, এখানে তো ডিভোর্সের প্রশ্নই আসে না। কিভাবে ডিভোর্স হবে বলেন? তার সাথে তো সে তো নেই, তাকে অনেক খুঁজেছি আমি পাইনি। সে যদি আবার ব্যাক করে, মানে স্বামী হিসাবে আবার যদি আপনার সামনে উপস্থিত হয়? প্রশ্নই আসে না। কি বলেন আপনি? আমি তো ব্যাক করবই না, বরঞ্চ আমি চাইবো না আমার মতো এরকম সর্বনাশা কাজ কেউ করুক। কেন আপনি আইনের আশ্রয় নিতে চাচ্ছেন না? আমি মান সম্মানের দিকে তাকিয়ে আর আইনের আশ্রয় নিতে যাচ্ছি না। এখন তাকে ডিভোর্স যদি দিতেই হয়, যদি কখনো ফিরে আসে, তাহলে আমি অন্যভাবে যেভাবে দিলে ভালো হয় সেভাবে আমি তাকে ডিভোর্স দিয়ে দেব, বাট আমি তার ঘরে ফিরে যাব না। এই যে আপনার ভুল থেকে একটি দুর্বিষহ জীবন, আর বর্তমানে আপনার যে রিয়েলাইজেশন, আবার ফিরে যেতে চাওয়া, সব কিছুই তো জানলাম, কিন্তু যার কাছে আপনি ফিরে যেতে চাইছেন তিনি কি ভাবছেন বা তার বক্তব্য কি আমরা একটু শুনবো। আপনার এক্স হাজব্যান্ড রানা সাহেবের সাথে আমরা একটু কথা বলবো। তারপর আমার রিকোয়েস্ট, আমার বাচ্চার জন্য হলো ও যেন আপনি একটু বুঝিয়ে বললে ও মেনে নেবে আমাকে। আমার কিচ্ছু লাগবে না, আমার বাচ্চা, ও বাচ্চাটা থাকুক আর ও আমার চোখের সামনে থাকুক, আর কিচ্ছু লাগবে না। আমি চেষ্টা করবো আপা। থ্যাংক ইউ আপা। রানা সাহেব, কেমন আছেন আপনি? জি আপা, আছি। আজ এই অনুষ্ঠানে আপনাকে কেন ডাকা হয়েছে আশা করি আপনি জানেন। জি। আপনার প্রাক্তন স্ত্রী কলি, উনি আসলে এই প্রোগ্রামে এসেছেন, আপনার কথা বলেছেন, আপনাদের কথা বলেছেন, আর সেই কথার সূত্র ধরে আপনি যে এখানে আসতে রাজি হয়েছেন, আপনাকে ধন্যবাদ। আমি কি একটু আপনার কাছ থেকে জানতে পারি, মানে আপনার দৃষ্টিতে আপনাদের সমস্যাটা কেমন? এইটা তো আসলে আবার মানে সমস্যা যদি বলেন মানে তাহলে খুব কম হয়ে যায়। এটা তো সমস্যা না, এটা সমস্যা থেকে অনেক বড় কিছু। এই একটা ঘটনা মনে করেন আমার পুরো জীবনটা ধ্বংস করে দিয়েছে। আমি জানি না আমি কি করে আপনাকে বলে বোঝাবো। আসলে এই ধরনের কোনো ঘটনা আমি সবসময় আল্লাহকে ডাকি যে এরকম ঘটনা যেন অন্য কোনো পুরুষের জীবনে যেন না ঘটে। যে আমারই বউ, যাকে আমি এত ভালোবাসি, যে আমার একটা সন্তানের জননী, যাকে আমি স্ত্রীর মর্যাদা এবং আমার সন্তানের মা হিসেবে সর্বশ্রেষ্ঠ মর্যাদা যেটা তাকে দেওয়া উচিত তার চেয়েও বেশি আমি তাকে মর্যাদা দিয়েছি, ভালোবেসেছি। কিন্তু তারপরও মনে করেন আমার প্রাপ্তি দেখেন, সে আমারই বেতনভুক্ত ড্রাইভারের সাথে পালিয়ে গেল।
হ্যাঁ, তো এখন এটাকে তো সমস্যা বলবেন, এটা কি বলবো আমি? কিন্তু তিনি তো আবার আপনার সংসারে ফিরে আসতে চাইছেন। এটা হচ্ছে কেন আপা, মানে এখন ওর যে স্বামী, হ্যাঁ, ওকে ছেড়ে চলে গেছে, এখন সে কোথায় যাবে? এখন তার মধ্যে এই উপলব্ধিতে আসছে। হ্যাঁ, এখন যদি ওর স্বামী যদি থাকতো এই উপলব্ধি কখনো ওর মধ্যে আসতো না। হ্যাঁ, আর এই আমি আমার জীবনটাকে আর নষ্ট করতে চাই না। হ্যাঁ, আমি আপা চাই না আমি আর কোনো নারীর সাথে আমার জীবনটাকে জড়াতে। এখন এই মুহূর্তে আমি নারী শূন্য অবস্থায় আছি এবং অনেক ভালো আছি আপা, অনেক ভালো আছি, কোনো জটিলতা নেই, কোনো ঝামেলা নেই, আমি আমার মতো শান্তিতে আছি আপা। কিন্তু জীবনটা তো শুধু আপনার একার না, আপনার একটা সন্তান আছে এবং কলি আপনার সন্তানের মা। আপনি আপনার সন্তানকে মা থেকে দূরে রাখবেন, মানে আরেকবার কি সুযোগ দেয়া যায় তাকে? আপা আমি আপনাকে বলি, আমি কলির সাথে আমার তো পারিবারিকভাবেই বিয়ে হয়েছিল এবং আমি তো আপনাকে শুরুতেই বললাম যে ওকে আমি যে পরিমাণ ভালোবাসি, যে পরিমাণ ভালোবাসা ওকে দিয়েছি, সে আমার স্ত্রী হিসেবে বলেন কিংবা আমার সন্তানের মা হিসেবে বলেন, এতটা ভালোবাসার পরও, এতটা মর্যাদা সম্মান করার পরও সে কি করে এরকম একটা অমানবিক কাজ করতে পারে আপা? মানে একটা দুধের বাচ্চাকে ফেলে সে চলে গেছে আপা। আমি আমার কথা বাদ দিলাম, আমার কথা ছাড়েন, একটা দুধের বাচ্চাকে ফেলে সে চলে গেছে। আপনার কি মনে হয় যে আমি যদি ওকে গ্রহণ করি সে আবার আগের মতো করে আমি তার সাথে তাকে ভালোবাসতে পারবো, আগের মতো করে সে এই সন্তান, যে সন্তানকে ফেলে সে চলে গেছে, সেই সন্তানের সত্যিকার মা সে হতে পারবে? আপনার মনে হয়? আমার তো মনে হয় না আপা, এবং এটা সম্ভব না আপা। এটা আসলে আপা আপনি কিছু মনে করেন না আপা, আমার আসলে মেয়ে মানুষের উপর আমার বিশ্বাসই চলে গেছে। ও যদি আবার ফিরে আসেও, মনে করেন আমি ওর চেহারার দিকে যতবারই তাকাবো ততবারই আমার মনে হবে এই তো আমার ড্রাইভারের সাথে পালিয়ে গেছিল, এই তো আমার চাকরের সাথে পালিয়ে গেছিল। আমার এটা মনের মধ্যে ঘুরতে থাকবে, আমি কখনো স্বাভাবিক হতে পারবো না। আপনি দ্বিতীয় বিবাহ করেছিলেন, তার কাছে কি আপনার প্রাক্তন স্ত্রীর কথা শেয়ার করেছিলেন? হ্যাঁ, অবশ্যই, সে তো সব জেনে শুনেই আমার পরিবার। আমি কলি যখন আমাকে ছেড়ে চলে গেল তখন তো আমার খুবই খারাপ অবস্থা, আমি মানসিকভাবে খুবই বিধ্বস্ত ছিলাম, আমি সব কিছু গুলিয়ে ফেলছিলাম, আমার খাওয়া দাওয়া ঘুম কাজ কোনোটারই কোনো কিছু ঠিক ছিল না। আমার পরিবার, আমার মা বাধ্য করলো যে আবার বিয়ে করার জন্য, এবং আমার এখন যে মানে ওয়াইফ, সে তো খুবই গরিব, মানে গরিব না সরি সাধারণ ঘরেরই একটা মেয়ে, গ্রামের সাধারণ ঘরের একটা মেয়ে। এবং আমি ভেবেছিলাম যে না, এটা হয়তো মেয়েটা হয়তো ভালো হবে, হ্যাঁ, গুছিয়ে সংসার করা যাবে, একটা গ্রামের মেয়ে, সাধারণ পরিবারের মেয়ে। কিন্তু আমার কপালটা কি দেখেন, এই মেয়ে বিয়ে করার পর দেখলাম যে ওর চাহিদার শেষ নেই। এবং যাই হোক, ওর সাথে আমার বিয়ে হওয়ার আগে থেকেই, এবং আমি বিবাহিত এবং আমার একটা বাচ্চা আছে, সব কিছু ওর ফ্যামিলি জানতো, সব কিছু। হ্যাঁ, তারপরও বিয়ের পরে যা ঘটে গেল আমার জীবনে, আমার দ্বিতীয় বিবাহ থেকে আমার জীবনে যা ঘটে গেল, মানে এটা তো আরেকটা বড় দুর্ভাগ্য আমার। না, আমার তো এখন মুখ দেখানোর আসলে কোনো জায়গা নাই, না সমাজ, না পরিবার, না আত্মীয় স্বজন, না আমার বন্ধু বান্ধব। হ্যাঁ, এই মেয়ে পর্যন্ত আপা এখন বাপের বাড়ি চলে গেছে। রানা সাহেব, আপনি সুদর্শন, সুমিষ্টভাষী, যথেষ্ট স্ট্যাটাস সম্পন্ন একজন মানুষ। যদি কিছু মনে না করেন, প্রথম স্ত্রী চলে গেল, উনি বলেছেন উনি ভুল করেছেন, ওনার আবেগী কিছু চাওয়া বা উনি মনে মনে চেয়েছেন পাননি, সেই কারণে উনি ভুল করেছেন। কিন্তু দ্বিতীয় স্ত্রী কেন চলে গেল? বিয়ের পর দেখি হচ্ছে সম্পূর্ণ পরিস্থিতি ভিন্ন। মানে ওর দামি গহনা লাগে, ওর দামি মোবাইল লাগে, আমার মেয়েকে যত্নার্থী করতে ওর বিরক্তি, ও রান্না করতে জানেই না, হ্যাঁ, ও নাকি কখনো রান্না করে খাইনি। তারপরেও ঠিক আছে, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি যতটুকু সম্ভব
আমার জায়গা থেকে প্রোভাইড করা, কিন্তু ওর চাহিদা আসলে এত বেশি এবং এত উচ্চাকাঙ্ক্ষী, যেটা আসলে আমার সাথে আবার ম্যাচ করছিল না। তারপরেও আমি চেষ্টা করেছি আপা, কিন্তু আসলে ও আমাকে না বলেই একরকম ওর বাপের বাড়িতেও চলে যায়। এবং আজকে প্রায় আমরা সংসার করেছি নট মোর দেন 10 days, এবং আফটার 10 days সে হচ্ছে আমাকে না বলে একরকম তার বাপের বাড়ি চলে গেছে, এবং সেই যে গেছে এখন তার সে আর ফিরছে না। আপনার বর্তমান স্ত্রী মানে দ্বিতীয় স্ত্রীর সাথে বর্তমানে আপনার সম্পর্কটা এখন কোন অবস্থায় আছে? ঝুলন্ত অবস্থায় আছে আপা। কারণটা হচ্ছে সে বাপের বাড়ি যাওয়ার কিছুদিনের মধ্যেই ডিক্লেয়ার দিয়েছে যে সে আমার সাথে সংসার করবে না, সে ডিভোর্স চায়। আচ্ছা, এখন তার সাথে আমার কাবিননামা হয়েছে 10 লক্ষ টাকা। এবার তার কথা হচ্ছে তাকে আমি 10 লক্ষ টাকা দিয়ে দেই, সে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। এখন এই মুহূর্তে আপা এই 10 লক্ষ টাকা দেয়া আমার জন্য খুবই কঠিন। আমি আবার কি বলবো, আমি মানে সব দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত। আমার মাথার উপরে এখন দেনার একটা পাহাড় ঝুলছে। এখন যে কারণে আসলে আমি 10 লক্ষ টাকা দিতেও পাচ্ছি না, সেও ডিভোর্স দিচ্ছে না, এখন ঝুলন্ত অবস্থায় আছে। তাহলে এখন আপনার বাড়িতে মানে আপনার সন্তান এবং আপনার সংসারে সন্তানকে দেখার মতো কে আছে? টাকা থাকলে কি আপা কোনো কিছুর অভাব হয়? কাজের লোক আছে 2জন, আমার একজন রান্না টান্না করছে, একজন আমার মেয়েকে দেখভাল করছে, পাশাপাশি সে মাকেও একটু দেখভাল করছে। আপনার মা? আমার মা আচ্ছা, আমাকে দেখভাল করছে, এই আর কি। টাকা থাকলে অভাব হয় না, কিন্তু আপনি 10 লক্ষ টাকা কাবিনের টাকা দিয়ে ঝামেলা শেষ করতে পারছেন না। না সেটা ঠিক আছে আপা, কিন্তু 10 লক্ষ টাকা অ্যাট এ টাইম দেয়া আর মাসে 2জন চাকরকে, 2জন কাজের লোককে মানে বেতন দিয়ে পোষা, দুটো আলাদা বিষয়। আর যেটা হয়েছে যে আমি আসলে মানে আমার পরপর ঘটনাগুলো ঘটেছে তো আমার জীবনে। প্রথম বউটা চলে গেল, পরের বউটাও এই অবস্থা, যে কারণে মানে আমি নিজেও আসলে সবকিছু গুলিয়ে ফেলেছি। আপনি কি কখনো নিজের ভুল একটু মানে যাচাই বাছাই করার চেষ্টা করেছেন? আছে না যে আমরা অনেক সময় আমাদের সাথে কথা বলি যে আমার ভুলগুলো কি কি সর্ট আউট করা শুরু করি, তারপর সেটা সংশোধন করার জন্য একটু চেষ্টা করি, সেটা কি কখনো করেছেন? করেছি আপা। আপনিই বলেন আমার দোষটা কোথায় হতে পারে? আমি তো চেষ্টা করেছি, আমি কোনটার কমতি রেখেছি? আমি আমার প্রথম স্ত্রী কলির কোনো কিছু অভাব রাখিনি, কোনো কিছুর অভাব রাখিনি। সে বলতে পারবে না, যা চেয়েছে, যখন চেয়েছে, যেভাবে চেয়েছে। একটা ফুল চেয়েছিল, সেটা কি আপনি দিয়েছেন? দিয়েছে আপা। কিন্তু তার কথা হলো যে আমার স্বামীর কাছ থেকে আমি ফুল পাইনি, কিন্তু ড্রাইভার আমাকে ফুল কিনে দিয়েছে। স্বামীর কাছ থেকে একটা চমকে দেওয়ার মতো সারপ্রাইজ পাইনি, অনেক সময় ড্রাইভারের কাছ থেকে এক ধরনের কেয়ারিং পেয়েছি। আপা যেখানে ভালোবাসা থাকে, যেখানে স্নেহ থাকে, মায়া থাকে, মমতা থাকে, যেখানে একটা সত্যিকার অর্থে টান থাকে, সম্পর্ক থাকে, সেখানে আর কি অভাব হতে পারে? সেখানে কি একটা ফুলের অভাব অনেক বেশি হয়ে গেল আপা? একটা ফুল আমি দিতে পারিনি তাই? এই যে আমি এতগুলো গহনা দিলাম, এই যে এতগুলো শাড়ি দিলাম, এই যে এত জায়গায় বেড়াতে নিয়ে গেলাম, শুধু ও তো না, ওর ফ্যামিলিকেও তো আমি অনেক সাপোর্ট দিয়েছি, এগুলো কোনো কিছুই না আপা। ওই ড্রাইভার একটা ফুল দিল, তাও কি আমার বেতনভুক্ত একজন কাজের ছেলে, আমারই ড্রাইভার আপা। ওর বিবেকে একটু বাঁধলো না? যেভাবে আপনি ড্রাইভার বলছেন, ড্রাইভার তার পেশা, তারও তো আকাশ ছোঁয়া একটা স্বপ্ন থাকে, হয়তো তার এডুকেশনের জন্য এমন হতে পারে। প্লিজ এমন করে কি বলা ঠিক না? ঠিক আছে আপা, এটা আসলে রাগে বেরোচ্ছে আপা, রাগে বলে ফেলেছি। আর এটা তো ঠিকই যে আমরা সবাই যে যে পেশারই হই না কেন, আমরা তো সবাই সমান, সবাই তো পরিশ্রম করে আর্ন করছি। কিন্তু একটা বিষয় দেখেন আপা, ভালোবাসা কি দেখানোর বিষয়? ভালোবাসা কিন্তু অনুভবের বিষয়, ফিল করতে হয়। আমার স্ত্রী আমার সাথে থাকাকালীন আমার ভালোবাসাটা ফিল করতে পারেনি। সে এখন আরেকজনের সংসারে গিয়ে ধোঁকা খেয়ে সেখানে সে ফিল করছে আমার ভালোবাসাটা, মানে তার আগের স্বামীর ভালোবাসাটা। হ্যাঁ, এখন সে ফিল করে আবার ফিরতে চাচ্ছে। মানে আমি এখন যে অবস্থায় আছি আপা, আমি যে এখন পাগল হয়ে যাই নাই, বুঝছেন? মানে এটাই বিশাল ব্যাপার।
মানে এইটা আপা মানে আমাকে আর বলেন না, আপনি আমাকে অনুরোধ করেন না আপা, এটা আমি পারবো না। কিন্তু আপনার মুখে আমার স্ত্রী শব্দটা সুন্দর লাগছিল শুনতে। রানা সাহেব, আমি এতক্ষণ আপনার কথা শুনলাম, আপনার প্রাক্তনী স্ত্রীর কথা শুনেছি, এবং বর্তমানে আপনার যিনি স্ত্রী আছেন তার সাথে কথা বলতে চাইছি। ঠিক আছে, বলেন আপা, আপনি সবার সাথে কথা বলেন, যার সাথে খুশি, অসুবিধা নেই আপা। আমি আমার দিক থেকে তো ঠিকই আছি। আমি কথা বলার আগে আমি যদি আপনাকে আর একবার প্রশ্নটা করতে চাই, মানে পুনরাবৃত্তিই হবে, তারপরও যে ভুলগুলো আপনি আইডেন্টিফাই করেছিলেন আপনার, সেগুলো কি একটু হলেও আমাদের সাথে শেয়ার করা সম্ভব? আমার ভুল বলতে কি আপা, আমার ভুল হচ্ছে যে অন্ধবিশ্বাস, এটা হচ্ছে আমার ভুল। আমার ঘরের স্ত্রী, আমি তাকে অন্ধবিশ্বাস করেছি। আমি দ্বিতীয় বিয়ে করেছি, তাকে আমি ভালো করে যাচাই বাছাই না করে দেখেছি, ভালো লেগেছে, সাধারণ পরিবারের মেয়ে, বিয়ে করে ফেলেছি। কিন্তু আমার উচিত ছিল দ্বিতীয় বিয়েটা করার আগেও তার সাথে কিছুদিন মেলামেশা করে তার চাওয়াটা বোঝা, আমার প্রথম স্ত্রীকে অন্ধমতো বিশ্বাস করে যাওয়াটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপা, পৃথিবীর সবাই তো সবকিছু আসলে মুখে বলতে পারে না, কিছু বিষয় মনের মধ্যে থেকে যায়, যেটা চেষ্টা করলে বলতে পারে না। আমি আসলে অনেকটা ইন্ট্রোভার্ট, এটা একটা আমার ভুল বলতে পারেন। মানে হয়তো আপনার স্ত্রীর হাতটা আপনার ধরতে ইচ্ছে করেছে, কিন্তু আপনি মুখে বলতে পারেননি। আমি মুখে বলতে পারিনি, মানে বুঝেনি, আমাকে বুঝেনি। রাইট, চেষ্টা করেছি আসলে অনেকভাবে, হয়তো মুখে বলিনি, বোঝানোর চেষ্টা করেছি আপা। দেখি আপনার দ্বিতীয় স্ত্রী কতটুকু আপনাকে বুঝেছিলেন, তাহলে আমরা তার সাথে একটু কথা বলি। শিওর, প্লিজ। শুধু দর্শক, স্বপ্নধারা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে আপনারা কলি আপা, রানা সাহেব দুজনের কথাই শুনলেন। এখন বাকি আছে আর একজন, রানা সাহেবের দ্বিতীয় স্ত্রী, যার নাম গোলাপী। আমরা এখন তার সাথে কথা বলবো। মিসেস গোলাপী, স্বপ্নধারা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। সাম্প্রতিক সময়, মানে খুব বেশি দিন আগে না, আপনার তো বিয়ে হয়েছে। হ্যাঁ হয়েছে। তো আপনি মানে কি এমন ঘটেছিল যে আমরা জানি যে এখন আপনি আপনার স্বামীর সাথে বসবাস করছেন না, সেই বিষয়টা, মানে সংসার ছেড়ে কেন আসলেন, সেই বিষয়টা কি জানতে পারি? আপু, আমার স্বামীর বয়স বেশি, সেই তুলনায় আমার বয়স অনেক কম। মানে ধরা যায় সে আমার বাবার বয়সী, তাই না? এরকম একটা বুইড়া লোকের সাথে তো আর আমার সংসার হয় না, তাই না? সে তো আমার সাথে মানায়, আমি তো তার সাথে মানায় নিতে পারতেছি না, একদমই না, কারণ সে আমাকে বোঝে না, আমিও বুঝি না। আচ্ছা, আমার মতো বয়সের মেয়েরা কি চায়? আমার মতো বয়সের মেয়েরা এটাই তো চায় যে হাজবেন্ড তাকে কোনো না কোনো কারণে সারপ্রাইজ গিফট দিক, তাই না? কিন্তু আমার স্বামী তো এগুলো বুঝে না, সে তো তার মধ্যে এগুলোর কোনো অনুভূতিই নাই। এরকম একটা আদ্দারমা মানুষের লাগে, মানে আমার মতো ছোট মেয়ে কি সংসার করতে পারে বলেন? তো যাই হোক, আচ্ছা আমি গ্রামের মেয়ে, তো কি হয়েছে? তা আমি গ্রামের মেয়ে বলে কি মানে আমার কি কোনো আত্মসম্মান নাই? অবশ্যই আছে। হ্যাঁ, তাহলে আপনি বর্তমানে কি চাচ্ছেন? আমি তেমন কিছুই চাই না, তার সাথে আমার সংসার হোক না হোক এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তার সাথে আমার কাবিন হয়েছে 10 লক্ষ টাকা। এখন আমার কথা হয়েছে এটা যে সে আমাকে 10 লক্ষ টাকা ফেরত দিক, আমি তার জীবন থেকে চলে যাব। আপনার এই যে 10 লক্ষ টাকা কাবিনের টাকা চাওয়ার ব্যাপারটা রানার পরিবারের ওনারা কি জানে, মানে আপনার এই অভিযোগের কথা? রানার পরিবারের ওনারা সবাই জানে, এবং তাছাড়া তাদের কারোর সাথে আমি মানিয়ে নিতে পারছি না। মানে তারা আমাকে মনে করে কাজের লোক। আচ্ছা, আমি বিয়ে করে আসছি কি কাজের লোক হওয়ার জন্য? বলেন, এটা কি সম্ভব? তারা আমাকে দিয়ে সকাল সন্ধ্যা সব কাজ করায়। মানে আমি একটা বয়স্ক লোককে বিয়ে করছি এমনিতে, তার মধ্যে তারা আমাকে দিয়ে কাজ করে, তার মানে কি আমি তাদের বাসার কাজের লোক? আমি তো কাজের লোক হওয়ার জন্য বিয়ে করে আসিনি, আমি তো সংসার করার জন্য আসছি, তাই না? আর তাছাড়া আমার স্বামীর আগের পক্ষের একটা বাচ্চা আছে, ওই বাচ্চা আমাকে মানে মেনে নিতে পারে না। আমি ওই বাচ্চাকে দেখতে পারি না, সহ্য করতে পারি না। বাচ্চাটা অনেক পাকা পাকা কথা বলে, যেটা আমার সহ্য হয় না। বাচ্চার বয়স আমি যতটুকু জানি 3 বছর। আচ্ছা, এই যে আপনি বলছেন যে আপনার স্বামী আপনার থেকে বয়স বড়, বেশ কয়েকবার আপনি এটা বলেছেন, এটা আসলে একটা
প্রবলেম আপনার কাছে, সেটা আমি বুঝতে পেরেছি। বিয়ের আগে আপনি এটা জানতেন না? যদি জানতেনই তাহলে কেন বিয়েতে রাজি হলেন? আরে আপু কি বলবো বলেন, বিয়ের আগে জানতাম সে ম্যারিড, কিন্তু ম্যারিড হওয়ার পরও তো অনেক লোকেরা বউকে, যারা ম্যারিড তাই না, যারা দ্বিতীয় বিয়ে করে তারা কিন্তু বউকে অনেক লাইক করে, অনেক ভালোবাসে তাই না, মাথায় করে রাখে। কিন্তু আমার স্বামী এতটাই মানি, আমি গ্রামীণ মেয়ে কিন্তু আমার মনে হচ্ছে সে গাইয়া। কেন মনে হচ্ছে? কারণ সে বোঝে না বউকে কিভাবে ভালোবাসতে হয়। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার মধ্যে একটা ধারণা ছিল যে স্বামীর বয়স বেশি হলে সেই স্বামী তার কিশোরী বা তার থেকে কম বয়সী স্ত্রীকে অনেক ভালোবাসে, মাথায় তুলে রাখে, আদর যত্ন করে, এরকম মানে তাদের সকল বায়না সবকিছু তারা রক্ষা করে। হ্যাঁ, এটাই তো অথচ আপনি দেখছেন ঠিক তার উল্টো। হ্যাঁ, সে কিছুই মানে সেই যুগে পড়ে আছে। আচ্ছা, একটু আগে আপনি বলছিলেন যে আপনার শাশুড়ি, তিনি আপনাকে মানে কাজের সহকারী বা বাড়ির একজন কাজের মানুষ হিসেবে আপনাকে ব্যবহার করত, মানে এছাড়া আর কোনো বিশেষ অভিমান বা রাগ কি আছে শাশুড়ির প্রতি? শাশুড়ির প্রতি শাশুড়ির কথা আর কি বলবো, সে যার সাথে আমি থাকবো তাই না, যার সাথে আমি সারাটা জীবন কাটাবো সে তো ঠিক নেই, এখন বাকিদের কথা আমি আর কি বলবো তাই না। এখন সে যদি ঠিক থাকতো বাকিরা তো এমনি ঠিক হয়ে যেত। স্বামীর আগের পক্ষের যে বাচ্চাটা, ওই বাচ্চাটা মানে আমাকে সহ্যই করতে পারে না। আমি যদি ওকে, আমার শাশুড়ি যদি আমাকে বলে তুমি একটু ওকে খাই দাও, আমি খাই দিতে গেলে ওই কি করে প্লেট, মানে খাবারের প্লেট ছুঁড়ে ফেলে দেয়, খায় না। এবং ওর যদি আমি জোর করে কোনো কিছু করতে যাই, একটা বাচ্চা মানুষ, ওর সাথে তো আমার কোনো রাগ অভিমান না তাই না, ওর যদি আমি জোর করে একটু আদর করতে যাই ও কি করে আমার এখানে মুখে মানে খামচি মেরে একদম করে দেয়। বাচ্চাটার বয়স তো ছোট, মানে ও তো 3 বছরের বাচ্চা। আরে আপু আপনাকে কে বলছে 3 বছর? ও তো, ওর বয়স তো 5 বছর। ওর মা বলেছে। যে মা থাকেই না সে আবার বাচ্চার বয়সের হিসাব রাখবে কোত্থেকে? আর বাচ্চাটা যদি 5 বছর বয়স না হতো, একটা 3 বছরের বাচ্চা কি এত সুন্দর করে কথা বলতে পারে বলেন? কিন্তু বাচ্চাটা 5 বছর, ও সব কথা স্পষ্ট বলে। তারপরও বাচ্চা তো বাচ্চাই। আমার তো ওর প্রতি কোনো রাগ অভিমান না তাই না। এখন আমি তো ওর আদর করতে চাই, কিন্তু ওই তো আমাকে খামচি মারে, অনেক সময় আমার সাথে অনেক বাজে আচরণ করে, মুখের মধ্যে মানে ওর মুখের উপর অনেক আজে বাজে কথা শোনায় দেয় আমাকে, যেটা আমার ভালো লাগে না। আর তাছাড়া ওর কথা আর কি বলবো, ও তো বাচ্চা। হ্যাঁ, আমার হাজবেন্ড, আমার স্বামী, দেখেন এই যে আমার বাবার বাড়ির থেকে এই যে ফোনটা আনছি আমি বিয়ের সময়, মানে বিয়ের আগে এটা আমি ইউজ করতাম, তো এখনো করতেছি। আমি তাকে বলেছিলাম যে আমাকে একটা ফোন কিনে দাও, একটা সুন্দর একটা দামি ফোন কিনে দাও। সে আমাকে বলে যে টাকা কি গাছে ধরে নাকি, এত টাকা দিয়ে ফোন কিনে কি করবা? আচ্ছা বলেন তো, বিয়ের পর এমনিতে তো হাজব্যান্ড বউকে এমনিতে ফোন, আন্টি, কানের রিং, পরে হচ্ছে গলার চেন, রকেট, এগুলো তো এমনিতেই গিফট করে তাই না, এগুলো কি বলতে হয়? মানে বলার পরে আমার মুখের উপর এটা বলেন, এটা কোনো কথা? এবং এই জিনিস না আমার ছোট ছোট কিছু চাওয়া, খুব বেশি তো আমি কিছু চাই না। আমি একটু একটা ফোন চেয়েছিলাম একটু দামি, বলছিলাম আমাকে একটা আইফোন কিনে দাও, সে তো ওটা দিবি না। তাই বলছিলাম ঠিক আছে আমাকে একটা ডায়মন্ডের রিং কিনে দাও, সে তাও দিবে না। কিন্তু এইগুলা নিয়ে যদি খুব বেশি কথা বলতে যাই, তখন যে আমার শাশুড়ি আমাকে এনেছে তার ছেলের জন্য, মানে তার ওটা ভালো লাগে না, সে ওটা নিয়ে, সে নিজেও ওটা নিয়ে মানে খ্যাস মানে সারাক্ষণ মানে আমার সাথে করতেই থাকে। আর সেই কারণে আপনি আপনার বাবার বাড়িতে চলে গেলেন। কি করবো আপু বলেন, চলে যাব না? চলে না গিয়ে কোনো উপায় আছে? এখানে কি থাকা যায়? এখানে কি থাকার মতো জায়গা? আপনি বলেন। ও আপু শুনেন আরেকটা কথা, এটা তো আমি বলিনি আপনাকে। এটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে এত বড় হয়েছি, আমি কখনো আমার বাবা মাকে ছাড়া কখনো কোথাও এক রাতও থাকিনি। আমি যদি কোথাও বেড়াতেও যেতাম আমার কোনো আত্মীয়র বাড়িতে, সকালে গেলে সন্ধ্যায় চলে আসতাম। আমি কোথাও রাত থাকতাম না, আমার ভালো লাগে না, আমি থাকতে পারি না। কিন্তু আমি দেখেন, আমি তার এখানে আমার বাবা মাকে ছেড়ে সব ছেড়ে আমি চলে আসছি তার সাথে সংসার করার জন্য, এবং তার সাথে আমি থাকছিও, একা একা থাকছি না বলেন? হ্যাঁ, কিন্তু দেখেন আমার মা আমাকে কোনোদিন এক গ্লাস পানিও ঢাইলা খাইতে দেয়নি। আমার মায়ের হাতের রান্নাটা খুব ভালো,
কিন্তু আমার মা কখনো আমাকে চুলার কাছে যেতে দেয়নি। কিন্তু আমি এখানে এসে তাকে রান্না বান্না করে সবকিছু করে তার পুরো ফ্যামিলিকে আমি খাওয়াচ্ছি, তারপরও তাদের হচ্ছে না। কিন্তু আমি তাকে বলেছিলাম যে ঠিক আছে, তোমার মা তো তোমার কাছেই থাকে, আমি তো আমার মাকে ছাড়া থাকতে পারি না, তাহলে তুমি আলাদা একটা বাড়ি ভাড়া নাও, সেখানে আমি আমার মাকে নিয়ে থাকবো। মানে আচ্ছা, সে তার মাকে নিয়ে থাকতে পারবে, আমি কেন আমার মাকে নিয়ে থাকতে পারবো না? লজিক্যাল। একটা মানুষের সাথে যদি সবাই মিলে এরকম করে, সেখানে কি থাকা যায়, সম্ভব? এখানে থাকা যায় না, আপনার বাবার বাড়িতে আছেন, তা বাবার বাড়ির কেউ কি আপনাকে আবার আপনার সংসারে ফিরে আসার জন্য বোঝায়নি? বাবার বাড়ির সবাই আমাকে বুঝায়, সবাই আমাকে বলে মানিয়ে নিতে, কিন্তু আমি তো এই যুগের মেয়ে, তাই না? আমি তো ওই আদি যুগের মেয়ে না, তাই না? আমি তো ওই বর্তমান যুগের মেয়ে। এখন তারা আমাকে বুঝাইলে আমি বুঝবো কেন বলেন? তাই না? আমি তো সব বুঝি, আমি তো একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, আমি তো ভালো মন্দটা বুঝি, তাই না? আমার ভালোটাও তো আমি বুঝি। এখন তারা আমাকে তাদের মতো করে বুঝায়, বুঝাক না, আমারটাও তো আমাকে বুঝতে হবে। অবশ্যই। তো সেই ক্ষেত্রে আপনার মনে হয় যে আরেকটু ইয়াং ছেলে হলে হয়তো আপনার মতো একজন ইয়াং নারীর কথা বুঝতে পারতো, তাই তো? এখন তো মনে হচ্ছে তাই। একদম ঠিক। আপনার মধ্যে যেহেতু ওই স্বপ্নটা ছিল, ওই আশাটা ছিল, আপনি তো পুরো ভেঙে চুরে একদম চুরমার হয়ে গেছে। আচ্ছা, এছাড়া আপনাদের দুজনের বিবাহিত জীবনের আর কোনো সমস্যা বা কমপ্লেক্স কি আছে? হাজারটা সমস্যা আছে, সমস্যার কথা বলে শেষ করা যাবে না, অনেক সমস্যা আছে। আপনি কয়টা সমস্যার কথা শুনবেন বলেন? তাহলে আপনি বর্তমানে কি করতে চান? আমি বর্তমানে কি আর করব, বর্তমানে আমি এটাই চাই যে আমার তার সাথে সংসার হবে না করা, তাই না? এত কিছুর পরে একটা মানুষের সাথে সংসার করা সম্ভব না। যদিও আমি কিছুদিন চেষ্টা করেছিলাম তার সাথে মানিয়ে নেওয়ার, কিন্তু এটা হয়নি এজন্য সে আমাকে বোঝে না, কোনোভাবেই বোঝে না। হ্যাঁ, এখন তার সাথে আমার সংসার হোক না হোক, ওটা নিয়ে আমার এখন আর কোনো মাথা ব্যথা নেই। আমার যে কাবিনে 10 লক্ষ টাকা, ওটা আমাকে ফেরত দিলে হবে, আমি চলে যাব। এই বুড়ো ভামের সাথে আমি আর সংসার করব না। আচ্ছা, তাহলে আপনি আর সংসার করবেনই না। আর আপনি তো চেষ্টা করেছিলেন, 10 দিনের সংসার ছিল আপনাদের, 10 দিন আপনি চেষ্টা করেছিলেন তার সাথে থাকার। এটাও একটা খুব যুক্তিসঙ্গত একটা ব্যাপার, কারণ আপনি 10 দিনের মধ্যে বুঝে ফেললেন যে এই ভদ্রলোকের সাথে আপনার সংসার হবে না, কারণ তিনি আপনাকে কি কি চেয়েছিলেন বললেন? আপু, আমি তো খুব বেশি কিছু চাইনি, আমি শুধু জাস্ট একটা আইফোন চেয়েছিলাম, একটা ডায়মন্ডের রিং চেয়েছিলাম, আর বলেছিলাম যে চলো আমরা তো সবাই তো বিয়ের পর হানিমুনে যায়, তা আমরা চলো কোথাও একটা ট্যুর দিয়ে আসি হানিমুনে দিয়ে। সেটা দেশের ভিতরে? প্রথমত আমি দেশের মধ্যেই বলছিলাম, কারণ সে ফোনের ব্যাপারে না করছে, স্কিপ করছে। ডায়মন্ড রিং চেয়েছিলাম, সেটাও স্কিপ করছে। আমি বললাম সেই লোক তার দেশের বাইরে যাবে না, তো এটার জন্য ভাবলাম যে দেশের মধ্যেই কোথাও একটা ট্যুরে যাওয়া যাক। তো সে সেটাও স্কিপ করলো। আমি বুঝলাম না, মানে সে কি চায় আমি এটাই বুঝি না। সে কি আমার সাথে সংসার করতে চায়? আমার তো মনে হয় না। সে যদি আমার সাথে সংসার করতে চাইতো তাহলে কি হতো, সে আমার মন মতো চলতো, আমাকে খুশি রাখতো, তাই না? তাছাড়া সে ম্যারিড, আমি আনম্যারিড, সে এটা ভেবেও কিন্তু আমাকে খুশি রাখার চেষ্টা করতে পারতো, কিন্তু সে তাও করে না। তার মধ্যে মানে আমি কোনো কিছুই দেখি না। কত বড় সাহস, হানিমুনে বারবার বলার পরে রাজি হয়েছে যাবে। আচ্ছা ফাইন, আমি তো খুশি, আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, এখন সে বলতেছে তার বাচ্চা নিয়ে যাবে। আচ্ছা বলেন, হানিমুনে কি কেউ কোনোদিন কাউকে কোনো বাচ্চা নিয়ে যায়? বলেন, তৃতীয় কোনো পার্সন নিয়ে যায়? এটা হয় কখনো? হ্যাঁ, মানে এই বাচ্চা সারাক্ষণ আমাকে এমনি জ্বালায় পোড়ায় মারে, হানিমুনে গিয়েও আমাকে জ্বালাবে, বুঝছেন? মানে এরা গদ্দপ ছাড়া আর কিছু? আপনি বলেন। আপনার সমস্যা আমরা বুঝতে পারছি। এখন গোলাপি, আপনি, আপনার হাজবেন্ড এবং তার প্রাক্তন স্ত্রী কলি, আপনারা 3 জন আমরা চাই যে মুখোমুখি বসেন। আপনি কি রাজি? হ্যাঁ, আমি শুধু ওই দুজন কেন, আমি যে কারোর সামনে বসতে রাজি আছি, আমার কোনো সমস্যা নেই। এখন তারা যদি আমার সাথে বসতে চায়, আমার কোনো সমস্যা নেই এতে। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে আমরা কথা শুনছিলাম কলির, রানা সাহেবের এবং এখন শুনলাম গোলাপের কথা। 3 জনের 3 রকমের বক্তব্য, কিন্তু মুখোমুখি বসলে তাদের কথা এবং সমস্যাটা
আর কি কি বের হয় সেটা দেখার জন্যে আমরা এখন স্টুডিওতে তাদের তিনজনকে উপস্থিত করব। সুপ্রিয় দর্শক, আসলে আমরা আমাদের জীবনের অনেকটা সময় ব্যয় করে ফেলি আমরা কি চাই সেটা বুঝতে, আর ততক্ষণে দেখা যায় যে আমাদের আশেপাশের বা প্রিয় সম্পর্কগুলো অনেক দূরে চলে যায়। ঠিক তেমনই একটি পরিস্থিতি আজকে তিনজন মানুষের সাথে কথা বলে আমরা বুঝতে পারলাম এবং জানতে পারলাম। তারপরও কলি, আপনার সাথে কথা বলার পর রানা সাহেব এসেছেন ওনার বর্তমান স্ত্রী গোলাপী। আপনারা তিনজন এখন মুখোমুখি আছেন। আমার বিশ্বাস এবং আমরা চাই যা কিছু ভুল বোঝাবুঝি আছে এই মুখোমুখি বসার মধ্যে দিয়েই তার সমাধান একটা আসবে। আমিও চাই। আপনি যেহেতু চান তাহলে আমি মনে করি যে আপনারা কথা বলেন। আমার মনে হয় না বা কোনো সমাধানের কোনো রাস্তা আছে এখানে। সমাধান কি? ও ওর রাস্তায় গেছে, আর ও তো সিদ্ধান্ত নিয়েছে। ওর বাপের বাড়ি চলে গেছে, সিদ্ধান্ত নিয়েছে। ও তো আগেই সিদ্ধান্ত নিয়ে চলে গেছে। সমাধান কি? যে যার রাস্তা বেছে নেবে, যে যার মতো করে ভালো থাকবে। আমি সিদ্ধান্ত নেইনি, আমি ভুল করেছি। আর সবাই ভুল করে, মানুষ মাত্র ভুল, তো ক্ষমা করে দেওয়া যায় না? আপা, কুকুরকে দেখেছেন? কুকুর দেখবেন যে তার অনেকগুলো বাচ্চা হয় না, 4, 5টা, 6টা, 7টা বাচ্চা হয়ে যায়। কুকুর ওই বাচ্চাগুলোর দিকে আপনি যদি একটু বাচ্চাগুলোর কাছে যদি যান, বাচ্চাগুলো একটু যদি ধরতে যান, দেখুন কুকুর কিন্তু আপনি ঘেউ ঘেউ করে উঠবে। ঠিক আছে? তার মানে কি, একটা কুকুরেরও কিন্তু তার বাচ্চার প্রতি টান আছে, মায়া আছে। আর ও হচ্ছে এমন এক মহিলা যে তার দুধের বাচ্চাকে ফেলে সে চলে গেছে। তার মানে সে কুকুরের ওর নামে যে কুকুরও পুষি আমি, তার মানে কুকুরকে অপমান করা। তুমি কিন্তু একটা কুকুরের সাথে তুলনা করতে পারো না। তুমি তোমার বাচ্চার মা, তুমি একটা কুকুরের সাথে তুলনা করতে পারো না। তোমার কিছু এই ধরনের অ্যাটিটিউড ছিল বিদায় হয়তো আমি গিয়েছি। আচ্ছা, তোমার লজ্জা করছে না? না, আমার লজ্জা করছে না, এখন করছে না, কারণ তুমি আমাকে কুকুরের সাথে তুলনা করেছো। তুমি তো, আমি বললাম তো, কুকুরকে যদি তোমার নামে যদি কুকুর পোষা হয় সেটা কুকুরকে অপমান করা হবে। এটা আসলে অন্যায়। মানুষের নাম কেন কুকুরের নামে হবে, বা কুকুরের নামের সাথে কেন মানুষের নাম মিলাতে হবে? গোলাপী, আপনার কোনো কথা নেই? অবশ্যই আছে। মানে তারা যেভাবে ঝগড়া করতেছে, তো এটার জন্য আমি একটু চুপ আছি। আগে তারা বলুক, আমি শুনি, পরবর্তীতে আমি বলবো। জি রানা সাহেব। প্রথমত যখন ও চলে গেল, হ্যাঁ, তখন ও নিজেও জানে না কিন্তু আমার কি পরিমাণ ক্ষতি হয়েছে। ও নিজে কিন্তু এখনো জানে না যে আমার কি পরিমাণ ক্ষতি হয়েছে। এগুলো ও কেন বলছে আমি আপনাকে বলি। ও বলছে কারণটা হচ্ছে ওর হাজবেন্ড এখন যে হাজবেন্ডের কাছে ছিল ওখান থেকে ধোঁকা খেয়েছে বলে এখন ও দরদ উতলে উঠছে। এবার হাজবেন্ডের প্রতি, বাচ্চার প্রতি ও দরদ উতলে উঠছে। 100% আমার বাচ্চার জন্য আমার দরদ হবে না? হ্যাঁ, সেটাই। এখন তোমার হাজবেন্ড যদি তোমার সাথে থাকতো তাহলে এই দরদ তোমার থাকতো না। তুমি নারী জাতি বলছো, তুমি কিন্তু আরেকটা বিয়ে করেছো, সেটা কি নারী ছিল না? হ্যাঁ, তোমরা সবাই তোমরা এক সেম তো, সেমই তো, তোমরা নারী জাতির কলঙ্ক। আর তোমরা খুব ভালো, তোমরা খুব ভালো, আপনি তো আপনার মায়ের সাথেই তো আমরা আজকে চলে যাই। আপনি আপনার মায়ের সাথে আছেন। আমি ভুল করেছি, কিন্তু তুমি আমার মা, ঠিক আছে, আমার মা একজন নারী, কিন্তু এই ধরনের মহিলার জন্যই কিন্তু মা জাতি কলঙ্কিত হয়। আমি তো বলেছি আমি ভুল করেছি, এর জন্য তো সে নারী জাতি বলে এইভাবে কথা বলতে পারে না। এখন যাই হোক, তুমি আমাকে ক্ষমা করো, তোমার স্ত্রী আছে। তোমার লজ্জা লাগে না তুমি এই কথাগুলো বলছো এখানে? এখন আমার সন্তানের জন্য হলো, আমার এতদিন তোমার সন্তানের প্রতি তোমার দরদ কোথায় ছিল? এখন তোমার স্বামী যদি তোমাকে ধোঁকা না দিত, ওই ড্রাইভারের বাচ্চা যদি তোমাকে ধোঁকা না দিত, তাহলে তো তুমি ঠিক, এগুলো তো তোমার জীবন আসতো না তোমার মধ্যে। এখন সে চলে গেছে, সবকিছু নিয়ে ভেঙে টেকে গেছে, এখন তোমার মধ্যে হচ্ছে এইসব দরদ উতলে পড়ছে নাকি? এতদিন বাচ্চার প্রতি কোথায় ছিল যখন চলে গেছিলে ঘর ছেড়ে? শোনো, তোমার ধারণাটা ভুল হয়েছে। আমাকে তুমি আর ভুল সঠিক শিখাইতে এসো না। আমি তো গাধা না, আমার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে, আমি খুব ভালো বুঝি। আমি জানি, ঠিক আছে, তুমি জানো হয়েছে, আমি জানি তুমি অনেক ভালো। হ্যাঁ, শোনো, অবস্থা তাদের এই জন্য। এবার বলেন আমি তাদের সাথে সংসার কিভাবে করব, বিশেষ করে ওনার সাথে? মানে উনি তো আসলে সংসারটাই করতে চেয়েছিল, না হলে তো আর উনি আপনাকে মানে বিয়ে করেন না। উনার যে দুঃখ, যে কষ্ট, যে সমস্যা, সেখান থেকে উনি আরেকটু ভালো থাকতে চেয়েছিল। সুতরাং সে কিছুক্ষণ আগে কি বললো, যে যার মতো চলে গেছে সে তার মতো চলে গেছে, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু যাইনি, আমাকে কিন্তু যেতে বাধ্য করা হয়েছে, এই জন্য আমি গিয়েছি। অবশ্যই আমাকে বাধ্য করা। এই যে হাতে চুড়িগুলো পড়ে আছে না, গোল্ডের,
কে দিয়েছে জিজ্ঞেস করেন? ও যখন বিয়ে করি তখন কি ছিল? ও বাবা, বিয়ের মধ্যে তো সবাই এই শাড়িটা তো যাওয়ার মনে বিয়ের 2-3 দিনের মধ্যে কিনেছে। আশ্চর্য, বিয়ের মধ্যে তো এটা টুকটাক সবাই দেয়, তার মানে এটা না যে শোনো শহরে এসে থেকেছো 2 দিন, একটু সাজগোজ পেয়ে এখন একদম উপরে ওঠার চিন্তা করো না, বুঝছো? আমি উপরে মেয়ের মতো দেখলে মেয়ে হয় না, বুঝছো? অনেক কেন আমি গ্রামের মেয়ে বলে কি আমার কি বাবা মার কিছু নেই? আমি কি সারা জীবন কি ছোটবেলা থেকে হাওয়া খেয়ে বড় হইছি? সেই জন্য তো কাবিন নামা 10 লক্ষ টাকার জন্য হাপিতে শুরু হয়ে গেছে। তো তোমাকে কি আমি এমনি মিলে ছেড়ে দিয়ে যাব? না, সেটাই। তোমার একটা বাচ্চা আছে, তোমার বউ আছে, তোমার বাবা তোমার সংসারে ফিরতে চাচ্ছে। কেন, কি সমস্যা? তোমাকে ছেড়ে যেতে বলেছে কে? বাপের বাড়ি কে যেতে বলেছে? আমি বলেছিলাম যে বেরিয়ে যাও, চলে যাও। আমার বাচ্চা মেয়ে তোমরা বাধ্য করেছো, তোমরা মুখে বলোনি বাধ্য করেছো। কি বাধ্য করেছে? আমার বাচ্চা মেয়েটা কি বাধ্য করেছে? আমার মা আমার বাচ্চা মেয়েটা আমাকে সহ্য করতে পারে না, দেখতে পারে না। আমাকে একদম সহ্য করতে পারে না। কি সহ্য করতে পারে না? কি সহ্য করতে পারে না? তুমি ওকে খাওয়াইতে গেলে, তুমি একটা বাচ্চা ছেলে, তো ও তো খেতে তো সমস্যা হবেই। খেতে সমস্যা হবে, তার জন্য ও খাবার আমার গায়ে ফেলে দিবে? না, গায়ে ফেলে দিবে। তুমি ওকে আদর যত্ন করবে, প্রথম তো একটা সমস্যা তো হবেই। ওর মা তো ওকে ছেড়ে দিয়ে চলে গেছে, দুধের বাচ্চাটাকে অনেক ছোট অবস্থায় ফেলে চলে গেছে, তো সমস্যা হবেই। তো সেটা তোমার বোঝা উচিত। চলে গেছে মানে সেটা দায় কি আমার? না, এই তো তাহলে তুমি বিয়ে করেছো কেন? তুমি তো জানতে যে আমার একটা বেবি আছে। আমার একটা কথা রাখবে, শোনো, তোমরা ঝগড়া করো না। আমি আসবো জীবনে ঠিকই, আমার মেয়েটার জন্য আমাকে একটু ঠাঁই দিও, আমি জাস্ট আশ্রয় হিসেবে থাকবো। আমি তো নিজেই থাকছি, দেখেছেন আপা? ঠাঁই কি দিব? দেখেছেন, নিজেই থাকছি না। মানে একজন এক কানা আর কানাকে বলছে যে চলো ভবপারে যাই, মানে ওরাই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। দেখেছেন আপা? আমরা সিদ্ধান্ত নেই, আমরা প্রেজেন্টেশন করেছি। কোনো প্রেজেন্টেশনের দরকার নেই। আর আগাপাশ কোন কিছু চিন্তা না করে, চারপাশ চিন্তা না করে, একটা পরিবারের কথা চিন্তা না করে, আমার দিকে একটু না তাকে, আমার কথা বাদ দিলাম, একটা দুধের বাচ্চা তার দিকে না তাকে তুমি যখন চলে যাও, তুমি ভাবতেও পারো নাই, এখনো তুমি জানো না আমার কি পরিমাণ ক্ষতি হয়েছে। আমি আমার বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাতে পারিনি, আমি আমার আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারি না, সমাজের কথা বাদই দিলাম। তারপরে এই যখন চলে গেল, এখন কি দাঁড়ালো বিষয়টা? এখন লোকজন ভাবছে যে আমি আমার পুরুষত্ব হারিয়েছি। বাহ, দারুণ। অথচ আমি কি করি নাই আমার বলো তো, যে আমি এটা অভাব রাখছি, ওটা অভাব রাখছি, কি করি নাই? ওরে তো আমি দিতে আমি নিজে টায়ার্ড হয়ে যাচ্ছি, তারপর ও চাওয়া শেষ হয় না। আমার অ্যাপেল মোবাইল লাগবে, আমার ওটা লাগবে, আমার সেটা লাগবে। কিন্তু আমি তো তোমার কাছে এত কিছু দাবি করিনি। হ্যাঁ, দাবি না করে তুমি চাওয়ার আগেই তোমাকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি স্বীকার করি, আমি আপুকে বলেছি। হ্যাঁ, এখন আমার কোথাও এখন মুখ দেখানোর জো নাই, বুঝছো? এখন লোকজন ভাবছে কি জানো? লোকজন ভাবছে আমি খারাপ, আমারই সমস্যা, আমারই প্রবলেম, আমার পুরুষত্ব নেই, যে কারণে আমার কোনো বউ থাকছে না, চলে যাচ্ছে, বুঝতে পারছো না? এবং এতে যেটা হবে কি জানো, আমার বাচ্চার উপর এটা এফেক্ট পড়বে। আমি চাই না তোমাকে ছেড়ে চলে যাওয়াটাও আমার অনেক কষ্টের ছিল, আমারও শুনতে হয়েছে, আমাকেও সমাজের সাথে লড়াই করতে হয়েছে। এখন প্লিজ তুমি আমার সন্তানের স্বার্থে, আই এম সরি, আমি চাই না, কারণ তোমরা দুজনই একই, তোমরা দুজনই সেম। আমি এই ধরনের কোন জটিলতা। এটা কোন ধরনের কথা? আমরা দুজনেই সেম, তাই না? সে চলে গেছে, আমাকে চলে যেতে বাধ্য করা হয়েছে, আমি নিজে থেকে জানি। আবার বলে বাধ্য করা হয়েছে? আবার জিজ্ঞেস করুন তো কি বাধ্য করা হয়েছে ওকে? আমি তো আপনাকে সব জানিয়েছি, সব বলেছি, তাই না? বলেন, আমরা শুনতে চাই। হ্যাঁ, মানে উনি আপনার সাথে মেন্টালি ম্যাচ করতে পারছে না, আপনি ওনার কথা বুঝেন না, ওনাকে বোঝেন না। আসলে এটা একটু তার জন্য বোঝা বলতে কি বোঝায় আপা? আমি মানুষটা প্রতিদিন বাসায় কাজ, অফিস সেরে বাসায় যখন আসি, তখন ধরেন অলমোস্ট 11:30 or 12 অ্যারাউন্ড আমি এসে খেয়ে দিয়ে শরীর কেমন, কি করেছে সারাদিন, কি করেছে না করেছে, তাও ওই সময়টা আমি এত টায়ার্ড থাকি, তারপর আমি যতটা সম্ভব আমি সারাদিনের খোঁজ খবর সবার নিয়ে তারপর আমি ঘুমোতে যাই। আবার সকাল সকাল আমাকে উঠে আমাকে আবার বাচ্চাটাকে স্কুলে দিতে হয়, স্কুলে দিয়ে তারপর আমাকে অফিসে যেতে হয়। উনি স্কুলেও যেতে পারবে না, কারণ উনি হচ্ছে যে গ্রামে যখন ছিল উনি নাকি কখনো রান্না করে খায়নি। হ্যাঁ, উনি ওনার মাকে ছাড়া থাকতে পারে না, ওনার মায়ের জন্য ওনার খারাপ লাগছে। হ্যাঁ, সো এই জন্য উনি সকাল সকাল উঠতে পারবে না। আমি জানতাম যে গ্রামের মেয়েরা সকাল সকাল উঠে। আমি শেষ করি। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি কতদিন নাস্তা করেছো তুমি? আমার মা, হ্যাঁ, মা না থাকলে তো তুমি রান্না করে ঢোকো না, মা গিয়ে একটু চিৎকার চেঁচামেচি করলে তারপর তুমি ওঠো। তাও তো প্রায় প্রতিদিন আমি পাউরুটি নিয়ে আসি, না পরোটা নিয়ে আসি। যাই হোক, এখন যেটা হয়েছে যে
একটা বাচ্চা আপা, ওর মা যখন ওকে ছেড়ে চলে যায় তখন কত বয়স, 2-3 বছর আপা। তাহলে এই বাচ্চাটা যখন বড় হচ্ছে এবং এই বাচ্চাটা কিন্তু নতুন একজন মাকে মেনে নেয়া বাচ্চার জন্য খুবই খুবই ওর মা চলে গেছে তাই না, এটা দায়ভার তো আমার না। আর তাছাড়া দেখেন আপু, বাসায় গাড়ি আছে তাই না, একটা ড্রাইভার তো রাখা উচিত। মানে সে কখন অফিস থেকে আসবে, তারপরে আমি তাকে বলবো, এরপর হচ্ছে আমাকে সে একটু ঘুরতে নিয়ে যাবে তাই না। আচ্ছা, সে যখন অফিসে থাকে আমারও তো ইচ্ছে হয় না আমি একা নিজের মতো করে একটু শহরটা ঘুরে দেখি, তাই না। আমি তো তাকে সবসময় পেন দিতে চাই না, চাচ্ছি না সে পেনে থাকুক, তাই না। কিন্তু সে কি করতেছে, মানে একা গাড়ি নিয়ে বললো না যে বাসায় এসে খোঁজ খবর নাই, সে কি খোঁজ খবর নাই, বাচ্চাকে খাওয়াইছো, রান্না বান্না করছো, কি রান্না করছো, এগুলো খোঁজ খবর নাই। তোমার শরীর স্বাস্থ্য খোঁজ নেই না যে আমি খাইছি কিনা, কেন জিজ্ঞেস করি না? আমি জিজ্ঞেস করি না তোমার শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা। একটা বিষয় ক্লিয়ার হই, সেটা হলো যে যেহেতু প্রাক্তন স্ত্রীর একটি ঘটনা ড্রাইভারের সাথে ঘটেছে, সেই কারণে আপনি পরবর্তীতে ড্রাইভার রাখেননি বাড়িতে। আমি চাইনি যে থার্ড পারসন আমার ফ্যামিলিতে ইন করুক বা আমার ফ্যামিলিতে আসা যাওয়া করুক, এসব আমি চাইনি। যে জন্য আমি আর ও যদি ওরকম বেড়ানোর ইচ্ছা থাকে আমাকে বললেই পারে, বললেই পারে, প্রয়োজনে আমি যে মানুষটাকে আমি মানে ছোট ছোট আবদার গুলো আমার এগুলো আমি বলে সে সাথে সাথে স্কিপ করে দেয়, আর তাকে আমি বলবো আমাকে নিয়ে ঘুরতে যাবে, সে আমাকে নিয়ে টানটানি ঘুরতে যাবে, এটা হয়? এটা সপ্তাহে যে 2 দিন কাচ্ছি না, এটা এই অফিসে না থাকলে এই কাচ্ছি টাকাটা আসবে না। এই যে ফ্ল্যাটটা না, এই ফ্ল্যাটের ভাড়া, এই যে বাচ্চা, আর এই যে তোমার যে পোশাক আশাক, বাহ দেখেছেন আপা, আমি বললাম তো ওর চাহিদা আপা শেষ নেই, ওর চাহিদার আপা কোনো শেষ নেই। ওর চাহিদার দিন, এই যে ফ্ল্যাট রেজিস্ট্রির কথা এখন বেরিয়ে গেল, এতদিন ছিল কি জানেন, দামি মোবাইল, অ্যাপল মোবাইল সবাই কিনছে, তারপর ও যে ও কিন্তু ও জিজ্ঞেস করেন তো বিউটি পার্লার 10 দিনে আমার সাথে ছিল, 10টা দিন বিউটি পার্লার কয়বার গেছে জিজ্ঞেস করেন। 10 দিনে কি একটা বিউটি পার্লার বিলই তো দিয়েছি আমি 8-10 হাজার টাকার উপরে, মাত্র একদিন গিয়েছিলাম। ও বাবা, একদিন, ঠিক আছে, একদিন যাওয়াতে যদি কিছু বেশি টাকা বিল আসে, সেটা তো আমার একটু টাকা বেশি বিল আসতেই পারে। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? আপাকে কি আপনি ক্ষমা করে আবার পুনরায় সংসার শুরু করবেন, যেহেতু আপনাদের কিন্তু পূর্বে ডিভোর্স হয়নি? না আপা, আমি আসলে আমার জীবনটা নিয়ে খুবই বিরক্ত আপা। আমি মানে আপনাকে ভাষায় বলে বোঝাতে পারবো না আপা। আমি আসলে আর কোনো রকম আপা জটিলতায় পৌঁছাতে চাই না। আমি প্রয়োজনে আমার বাচ্চা, আমার মাকে দেখার জন্য যদি আরো 2-3টা কাজের ছেলে রাখতে হয় আমি সেটা রাখবো আপা। আচ্ছা শোনো, আমি প্লিজ আমি তোমাদের কোনো কথাতে যেতে চাই না, প্লিজ একটু শোনো না। আমি একটু শেষ করি প্লিজ। একটু শোনো, বলেন। মানুষ ভুল থেকে তো শিক্ষা নেয়, তাই না? আর জীবন তো থেমে থাকে না। আমার মেয়েটার জন্য তুমি কাজের লোক রাখবা, এটা রাখবা, সেটা রাখবা, কিন্তু আমি তো বললাম আমি ভুল করেছি, তুমি তো মানতেই রাজি হচ্ছ না, তাহলে কিভাবে সমস্যা সমাধানের পথে আসবো? আমার মেয়েটাকে কি অন্য কেউ লালন পালন করবে? এই যে তোমার মেয়ে, আমার মেয়ে নিয়ে তোমার বউ কি বলছে, সে তো আমার মেয়েকে মেনে নিচ্ছে না, তো তুমি কাজের মেয়ে কি করবে? তোমাদের কারো কাজের মেয়ে কি করবে? হ্যাঁ সেটাই বলছি, তোমাদের কারো মেনে নেওয়ার দরকার নেই। তোমার যদি তোমার মেয়ের জন্য মন কাঁদে, তুমি সপ্তাহে একদিন এসে তোমার মেয়েকে দেখে যাবা। এটা কি সমস্যার সমাধান? হ্যাঁ এটাই সমস্যার সমাধান। আর গোলাপি, আমি তোমাকে বলছি, তোমার যে 10 লক্ষ টাকা যে কাবিনের টাকা তুমি চেয়েছো, নাহলে তুমি ডিভোর্স দেবে না, আমাকে কিছু সময় দাও, আমি তোমার 10 লক্ষ টাকা তোমাকে দিয়ে দেবো, দিলে তুমি ডিভোর্সটা দিয়ে দিও, ব্যাস। এবার যে যার মতো করে ভালো থাকো। আমার পৃথিবীতে অনেক সন্তান আছে যারা মা বাবা ছাড়া বড় হয়, অনেক সন্তান আছে, আমি জানি। ওরা বড় হচ্ছে না, আমি জানি ওরা বড় হচ্ছে কিনা, তাহলে আমার মেয়েও বড় হবে, আমি জানি, কিন্তু আমার মেয়েও বড় হবে। তুমি থাকতে না বলে সপ্তাহে একদিন এসে দেখে যাবা না। আমি সরি, আমি কোনো রকম জটিলতা যেতে চাই না। আস্তে আমি ক্ষমা চাই, আমিও ক্ষমা চাই, প্লিজ ক্ষমা তোমরা আমাকে করো, আমাকে এখান থেকে মুক্তি দাও প্লিজ। হ্যাঁ টাকার ধান্দা তো আছেই, তোমার তো টাকা পেলেই তুমি খুশি। টাকা দাও না কেন? যখন কাবিন করেছো তখন মনে ছিল না 10 লাখ টাকা কেন? ওই উদ্দেশ্য, তোমার যে উদ্দেশ্য এরকম খারাপ ছিল এটা তো আমার জানা ছিল না। আমার উদ্দেশ্য খারাপ না, সেটাই তো, নাহলে তো পরে তুমি আসছো পর্যন্ত খালি 10 লক্ষ টাকা 10 টাকা কাবিন এটা নিয়ে তো আছো তুমি সারা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন, দর্শক, পরিস্থিতি বদলে যায় মানুষের মন, বদলে যায় মানুষের ভালোবাসা, আবেগ এবং অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়, অনেক সম্পর্ক।
আর তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে, সম্পর্কের যত্ন নিতে হবে। আগামী অনুষ্ঠানে আবারও নতুন কোনো অপ্রিয় সত্য নিয়ে আমি নাজনীন হাসান চুমকি আপনাদের সামনে উপস্থিত হব। আর সেই পর্যন্ত স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে আমাদের সাথেই থাকবেন। তবে বলে রাখা ভালো, আমাদের এই অপ্রিয় সত্য অনুষ্ঠানের প্রত্যেকটি ঘটনা সত্য আর প্রত্যেকটি চরিত্র কাল্পনিক। ভালো থাকবেন, আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি।